हेलो गाइस, बैक टू माय यूट्यूब चैनल। আমরা এখন যাচ্ছি করল্লা রায়পুর পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের মিছিলে। তো চলো যাওয়া যাক। আমরা এখন আছি রায়বেরি। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। বাবু চলো। হ্যাঁ, যাওয়ার টাইমে সাইড একটু চলো आगे चलो बाबू आगे चलो। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর। খুবই সুন্দর লাগলো ভাইজানের সঙ্গে হাত মুসাফা করে। ধন্যবাদ। তার আগে ভাই যারা দাঁড়িয়ে আছে আপনারা এগিয়ে এসেছেন, আপনার পিছনে দেখুন চেয়ার নিয়ে বসে আছে, তাদের ডিস্টার্ব হচ্ছে, পিছিয়ে আসছে ভাই। ভাই যারা এদিকে আছে, যারা চেয়ার নিয়ে বসে আছে তাদের ঘাড় বেঁকিয়ে দেখতে হচ্ছে, এদিকে সরে আসুন। যারা চেয়ার নিয়ে ছুটে দেখেন পিছিয়ে যান। বা আলোচনা সভা তিনটে বিষয়ের উপরে হচ্ছে। প্রথমত কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে। দ্বিতীয়ত আমাদের রাজ্য থেকে 26,000 চাকরি বাতিল হয়েছে। দুর্নীতি এবং বঞ্চনা, কাদের দুর্নীতি বা কাদের দুর্নীতির জন্য হয়েছে আর কারা বঞ্চনার শিকার হয়েছে এই বিষয়ে। তৃতীয়ত যে সংসদে 2025 সালে এই বছরে যে ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে এসেছে, এটা কেন প্রত্যাহার। প্রথমেই আসা যাক আমার পূর্বেকার বলছি, ইতিপূর্বে ভারতবর্ষের ইতিহাসে দেখুন, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে, আদিবাসী হওয়ার জন্য ধর্মীয় পরিচয় দেখে মেরেছে, মুসলিম হওয়ার জন্য কেন গোমাংস খেয়েছ এই ধরনের মিথ্যা অপবাদে পিটিয়ে মেরেছে। কিন্তু সেগুলো ছিল কাদের আমল? কংগ্রেসের পিরিয়ডে বেশি। আর হিন্দুদের যিনি রক্ষাকর্তা, যিনি বলছে নিজেকে বা তার দলের লোকেরা মোদিজিকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চাইছে, সেই মোদিজির আমলে, সেই বিজেপির আমলে হিন্দুদেরকে দেখে দেখে হত্যা করলো। তুমি কি হিন্দু? তুমি কি দায়িত্ব নিয়েছো? তোমাকে তো আগে জবাব দিতে হবে। যখনই আমরা এই কথা বলতে শুরু করেছি, শুভেন্দু বাবুরা ওইটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দু দেখে দেখে হত্যা করেছে। আমি আপনি প্রশ্ন করব না? এতদিন আপনারা বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যাঁ বলে ভোট নিলেন, আর আমরা কি দেখছি কাশ্মীরের পেহেলগাঁওতে সত্যি হিন্দু খাতরে মে হ্যাঁ, তাই না? এতদিন শুনেছে কোন জঙ্গি এসে জিজ্ঞাসা করেছে তুই হিন্দু না মুসলমান, তারপরে মারতে? এই প্রথম হলো কার আমলে? বিজেপির আমলে, মোদিজির আমলে। তাহলে জবাবটা তো মোদিজি আর বিজেপিকেই দিতে হবে। অপদার্থগুলো এই সাবজেক্ট থেকে চেঞ্জ করে দিয়ে জবাব কার কাছে চাইতে চাইছে? গরিব ঠেলাওয়ালা, গরিব রিকশাওয়ালা, গরিব ফল বিক্রেতা, গরিব চাওয়ালাকে যে বলছে এইটা কেন, এই আক্রমণটা কেন হলো, এই আক্রমণ কেন হলো? জবাব তো অমিত শাহকে দিতে হবে, জবাব তো এই শুভেন্দু অধিকারী নেতাদেরকে দিতে হবে, জবাব তো ভারত সরকারকে দিতে হবে, জবাব তো মোদিজিকে দিতে হবে। যে কাশ্মীরের মতো জায়গাতে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই রকম জায়গায় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ফোর্স যদি কোনো জায়গায় থাকে সেটা ভারতবর্ষের কাশ্মীরে, তাহলে ওই জায়গাতে 2 ঘন্টা ধরে ফোর্স কোথায় ছিল যে তারা আমাদের নিরীহ নাগরিকগুলোকে খুন করলো, করে চলে গেল? প্রশ্ন করবেন না? এই প্রশ্ন কাকে করতে হবে? ভারত সরকারকে জবাব দিতে হবে, ভারত সরকারের ডিফেন্স মিনিস্টারকে জবাব দিতে হবে, অমিত শাহকে জবাব দিতে হবে, প্রধানমন্ত্রীকে। আর এই শুভেন্দু অধিকারী বসে চিৎকার চেঁচামেচি করছে, এদেরকে বলতে হবে এই তোদের দলের গুরুদেরকে উত্তর দিতে বল। যে কাশ্মীরের মতো জায়গাতে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, বড় হাতিয়ার নিয়ে এসে নাম জিজ্ঞাসা করে করে খুন করার সময় পেল কি করে? তাহলে ডাল মে কুছ কালা হয়, তাই না? যেখানে আপনারা কেউ কাশ্মীর যদি গিয়ে থাকেন বলতে পারবেন, বাচ্চা ছেলেদের ওই যে খেলনার বন্দুক হয় না, ও নিয়েও যেতে দেবে না, ওটাও কেড়ে নেবে।
আর করে বড় বড় হাতিয়ার নিয়ে এসে গুলি করলো আমার নাম দেখে দেখে? বলুন। আমি পশ্চিমবাংলার 3 জন শহীদকে খুন করেছে, তার মধ্যে একজনের বাড়ি আমি গিয়েছিলাম, গোপনে গিয়েছিলাম আসল সত্যটা জানতে। সত্য জিনিস জানতে হবে, আর সত্য কথাই বলছি। এরা অপারগ, এরা ব্যর্থ। আমার দেশের প্রধানমন্ত্রী ব্যর্থ হিন্দুদের নিরাপত্তা দিতে, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হিন্দুদের নিরাপত্তা দিতে। কারণ আমি তার বাড়ি গিয়ে কথা বলেছি, সত্যি কথা, হিন্দু জিজ্ঞাসা করে মেরেছে। তাহলে এত সাহস পেল, যেখানে হিন্দু হৃদয় সম্রাট নিজেকে দাবি করছে, তার আমলে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এ ব্যর্থ। তাহলে ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা দরকার, তাই না ভাই? সাথে সাথে আমি আরো কিছু কথা জিজ্ঞাসা করেছি, উনি ক্ষোভের সাথে জানিয়েছেন যখন আক্রমণ চালায় ওই সময় কোনো ফোর্স ছিল না। শুধু ফোর্স ছিল না তাই নয়, আক্রমণের 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, 2 ঘন্টা হয় ফোর্সের কাছে খবর পৌঁছায়নি, আর না হলে ফোর্সকে আসতে দেয়নি। তাহলে তদন্ত সাপেক্ষ। প্রথম তদন্ত হচ্ছে ওই সমস্ত গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে, যে সমস্ত গাদ্দার গুলোর জন্য আমাদের দেশের 26 জন নিরীহ নাগরিকের প্রাণ গেল। কারণ তারা সীমা পার হয়ে, শুনছি পাকিস্তান থেকে এসেছিল, তাহলে সীমা পার হয়ে আসলো কিভাবে? কোন গাদ্দার গুলোর মধ্যে ঢুকে আছে? সেই গাদ্দার গুলো আমরা ছাড় পাই, সেই আওয়াজ আমাদের তুলতে হবে। মোদিজিরা অনেক চিৎকার চেঁচামেচি করছে, একবারের জন্য বলছে না যারা গাদ্দারি করলো বা যারা খবর পাঠাতে দেরি করলো বা আসতে দেরি করলো, যাদের জন্য তাদেরকে আমরা চরম শাস্তি দেবো, কথা বলছে না। কেন বলছে না? হয়তো তাদের মধ্যে দেখা যাবে মোদিজির দলের লোকই পড়ে গিয়েছে। গত কদিন আগে কলকাতার এসটিএফ, ক্যালকাটা পুলিশের এসটিএফ একটা ছেলেকে ধরে, প্রায় 100-র অধিক তার কাছে কার্তুজ পেয়েছে। তার রাজনৈতিক পরিচয় ঘাটতে ঘাটতে দেখা গেল সে বিজেপির একটা প্রথম সারির নেতার ঘনিষ্ঠ একজন। বুঝতে পারছেন? তো ওই যদি গাদ্দার গুলোকে যদি খোঁজা হয়, তার মধ্যে আমাদের পেয়ে যেতে পারে। কিন্তু আমাদের চুপ থাকলে হবে না, আমাদের আওয়াজ তুলতে হবে। যে প্রথম কথা, তদন্ত করতে হবে কার নির্দেশে, কার সহযোগিতাতে তারা ওখান থেকে এখানে এসে পৌঁছালো। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে ঘটনা ঘটেছে 300 কিলোমিটার দূর বর্ডার থেকে, ওই 300 কিলোমিটার দূর থেকে আসলো, নাম ডেকে ডেকে খুন করলো, আবার গায়েব হয়ে গেল। তারা কোথায় গেল? তাদেরকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে চলে যাক, আফগানিস্তানে চলে যাক, আর ট্যাম্পের কি ডোনাল্ড ট্যাম্পের কোলে উঠে বসে থাকলেও দেখার দরকার নেই, খুঁজে বার করতে হবে, ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওকে বিচার 6 মাসের বিচার করে ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। সহমত নাকি ভাই? সহমত নাকি? যারা সহমত হাত তুলুন। কেন আমার দেশের নিরীহ নাগরিককে খুন করবে? যারা খুন করেছে 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা ভারত সরকারকে ব্যবস্থা করতে হবে। আর হবে কি আমার বিশ্বাস হচ্ছে না, কারণ ভুলে যাচ্ছি নাকি আমরা 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, খেয়াল আছে আপনাদের? আমাদের অনেক সেনা শহীদ হয়েছিল। আপনার হাওড়া জেলার উলুবেড়িয়ার বাবলু সাঁতরা তিনিও শহীদ হয়েছিলেন। তখনও বলেছিল বিচার হবে। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত জানতে পারলাম না 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে নাকি আক্রমণ চালিয়েছিল। 300 কিলো বিস্ফোরকটা কোথা থেকে আসলো? ওটা তো আকাশ থেকে টপকে যাবে না, মাটি থেকে চাষের মতো হয় না, কোনো জায়গা থেকে এসেছে, কিন্তু খোঁজ পাওয়া গেল না। সেখানেও আমাদের মনে হচ্ছে যেন ডাল মে কুছ কালা হয়। কারণ প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক স্যার কিন্তু এই বিষয়ে অনেক কথাও বলেছেন। বন্ধুরা, আমাদের আওয়াজ এটাই তুলতে হবে। পথে ঘাটে যেখানেই যে কথা বলবে, অনেক হবে, এখন অনেককে সার্টিফিকেট দিতে হচ্ছে, অনেকে অনেক কথা বলছে। এক কথাই আমরা বলবো যে দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। কেন যুদ্ধ থামালো সে কথাও বলতে হবে। ডোনাল্ড ট্রাম্প বললারে ভয় পেয়ে গেল, 56 ইঞ্চি যুদ্ধ বন্ধ করে দিল। আপনারা হাওড়া জেলার মানুষ, দূর থেকে বলতে পারবেন, কত এসব কাপড়ের সাইজ বহর দেখলে বলে দেন, তাই না? তাই তো আমরা তো আর সামনে কি আর 56 কি আর 16 ইঞ্চি তো মাপতে পারিনি, পেরেছেন কেউ? তাও বলে দিতে পারবেন আপনারা দূর থেকে কত ইঞ্চি হবে, 56 না 36? সেই হাওড়া জেলার মানুষ, আমাদের নজর খুব তীক্ষ্ণ তো কাপড়ের ব্যাপারে। তো 56 কি 16 দেখা গিয়েছে।
টোটাল টার্ম নাকি বললো যুদ্ধ বন্ধ করে দিল। আরে ভাই, এটা তো বলে বন্ধ করতে পারতো পাকিস্তানকে। আমি 2 সপ্তাহ টাইম দিচ্ছি, মার তোমাদেরকে বন্ধ রাখছি। 2 সপ্তাহের মধ্যে ওই কুলাঙ্গার গুলোকে খুঁজে বার করে দিতে হবে, যারা আমার দেশে গিয়ে আমার 26টা নিরহ নারীকে শহীদ করেছে, আর আমার ঝন্টু আলী শেখকে যারা শহীদ করলো, তাদেরকে 2 সপ্তাহ টাইম দিচ্ছে, খুঁজে আমার দেশের মধ্যে ফিরিয়ে আমার দেশে দিতে হবে। আমরা বিচার করবো, ওকে ফাঁসিতে চড়াবো, আর 2 সপ্তাহের মধ্যে যদি না দিতে পারো আবার অ্যাটাক চালু করবো। এটা বলে বন্ধ করতে পারতো তো, তাহলে তো এটা বীর পুরুষ বলতাম। কিন্তু সেটা খুঁজে পেলাম না। বীর পুরুষ বলছে, নিজেকে সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু কাজে দেখতে পাচ্ছি না। তাই আজকের পর থেকে আপনার এলাকায় মানুষজন যদি প্রশ্ন করে এই পুলওয়ামার কথা নিয়ে বা পেহেলগামের কথা নিয়ে, একটাই কথা, যে পাকিস্তানকে সবক শেখাতে পারলো না আমার দেশের প্রধানমন্ত্রী। সবক শেখানো দরকার ছিল, এই বার্তাটা দিয়ে অন্তত যুদ্ধটা বন্ধ করানো দরকার ছিল। যে এবারের মতো ছাড়ছি, কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে। তোমার পাকিস্তানে ভারত বিরোধী শক্তি যদি চাষ হয়, আবার আমরা আক্রমণ করব। এটা বলতে পারতো তো, এই বলার সাহসটা দেখাতে পারলো না। কারণ ওনার দাদু নয় তো কি, যজ্ঞ করছে, পুজো দিচ্ছে, মিলাদ দিচ্ছে, ট্রাম্পকে জিতাতে হবে, সাইজ করে দিচ্ছে। দেখুন, ওকে মানে জিতাবার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছিল। বিজেপি নেতারা আবার ধর্মীয় আচরণ পালন করছে, তাদের জিতাতে হবে, সাইজ করছে। তো মোদীকেই সব থেকে বেশি জ্বালাচ্ছে, আমাদের দেশকে তো জ্বালাচ্ছে, মোদীকেও ছাড়ছে না। তো এমন ভয় দেখালো, চুপ করে গেল। কিন্তু আমাদেরকে বলতে হবে, আওয়াজ তুলতে হবে, দেশের আমরা নাগরিক। হ্যাঁ, সন্ত্রাস মোকাবেলায় কে কোন পার্টি, কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস দেখার দরকার নয়। সন্ত্রাস মোকাবেলায় আমরা দেশের নাগরিক এক থাকবো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যারা আমার দেশের নিরীহ নাগরিকের উপরে আক্রমণ করবে, তাদেরকে আমরা একদম বরদাস্ত করব না। এখানে দেশের পক্ষে আমরা থাকবো, দেশ যে ডিসিশন নেবে সেটা আমরা নেব। কিন্তু তুমি গোপনে গোপনে বিরিয়ানির কথা মনে পড়ে গিয়েছিল নাকি? পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করে দিলে কেন ভাই? ও পাকিস্তানের বিরিয়ানি খোঁজবো নাকে চলে এসেছিল নাকি? যুদ্ধ করলে আর বিরিয়ানি দেবে না? এগুলো আমাদের প্রশ্ন করতে হবে ভাই। এই প্রশ্ন করা ভুলে গেছি, উল্টে আপনাকে প্রশ্ন করে আপনাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। আপনি প্রশ্ন করতে হবে, দেশের নাগরিক। প্রধানমন্ত্রী তো কি হয়েছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তো কি হয়েছে? উনি বলে দেবেন আর এখানে রাজ্যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে নাকি? উনি রাজা, আমরা প্রজা নাকি? আমরা 5 বছরের জন্য জনগণ দায়িত্ব দিয়েছে রাজ্যকে পরিচালনার জন্য, 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে দেশকে পরিচালনার জন্য। এর থেকে বেশি কিছু নয়। মমতা ব্যানার্জির ভোটের যতটা দাম, প্রধানমন্ত্রীর ভোটের ততটাই দাম, এবং আপনার ভোটের অতটাই দাম। একটা ভোটের সমান গুরুত্ব, সমান দাম। উনি প্রধানমন্ত্রীর চেয়ারে, জনগণ ওনাকে বসিয়েছে, 5 বছর পরে অন্য কাউকে বসাতে পারে। ঠিক একই ভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে জনগণ বসিয়েছে, 5 বছর পরে জনগণ চাইলে ওনাকে চেয়ার থেকে নামিয়ে দিতে পারে। কিন্তু উনি আমাদেরকে ডাইরেকশন দেবে, উনি আমাদের হুকুম দেবে যে কোথায় প্রোগ্রাম করতে হবে, কোথায় প্রোগ্রাম করতে হবে না। এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আমার আগের বক্তা অনির্বাণদা বলছিলেন, সত্যি আমি ভাবছি একটা কথা, আমাদের যারা এই করলার যারা তৃণমূল কংগ্রেস করে, আমি তাদের উদ্দেশ্যে এই কথা। আচ্ছা, মাদ্রাসা যদি হাতছাড়া হয়ে যায়, মসজিদ যদি হাতছাড়া হয়ে যায়, কবরস্থান যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আপনি কোথায় থাকবেন ভাই? মমতা ব্যানার্জি তখন আপনাকে বাঁচিয়ে নেবে নাকি? তাহলে আপনি কথা বলছেন না কেন? এটা অন্তত বলা দরকার ছিল তো, যে মমতা ব্যানার্জি যে কথা বলেছে এটা কিন্তু যুক্তিসঙ্গত কথা নয়। হ্যাঁ, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বলতে পারতেন যে প্রতিবাদ প্রতিরোধ করো, কিন্তু শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করে। আর আমিও বলছি 100 বার প্রতিবাদ প্রতিরোধ করতে হবে শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করে। আপনাদের বলি, কেন মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের প্রোগ্রাম করতে বারণ করছে? কি মনে হয় আপনাদের? কি মনে হয় আপনাদের? এটা একটা বড় রহস্য আছে। রহস্যটা এটাই, মমতা ব্যানার্জি কখনোই চাই না দিল্লির বিজেপি দুর্বল হোক, আর দিল্লির বিজেপি কখনো চাই না মমতা ব্যানার্জি রাজ্যে দুর্বল হোক। যদি সত্যিকারের অর্থে দিল্লির বিজেপি চাইতো, এই শুভেন্দু অধিকারী যতই চিৎকার করুক না কেন, ও মমতা ব্যানার্জি ভালো করে জানে আমি একবার দিল্লি চলে যাবো, এদের চিৎকার বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরা যদি দিল্লি চাইতো যে আপনার মমতা ব্যানার্জির দলকে ঠান্ডা করে দেব, তাহলে যা দুর্নীতি এরা করেছে, পুরো ক্যাবিনেটের মিনিস্টার পুরো কোথায় থাকতো বলুন তো? জেলের মধ্যে থাকতো। কিন্তু এরা চাইবে না। এরা হিন্দু হিন্দু ভাই ভাই করছে না শুভেন্দু অধিকারী, ও ঘোড়ার ডিম, উনার আর কোনো জায়গা নাই, সব জায়গা শেষ। মাদ্রাসা মসজিদকে অনেক গাল দিয়েছে,
মুসলমানদেরকে অনেক গাল দিয়েছে, ও দেখছে আর হচ্ছে না, এবার হিন্দু হিন্দু ভাই ভাই। যদি হিন্দু হিন্দুই ভাই ভাই হয় তাহলে প্রশ্ন করুন ওনাকে যে তিলোত্তমা কলকাতা আরজিকর হসপিটালে যাকে খুন হতে হলো তার ধর্মীয় পরিচয়টা কি ভাই? মুসলমান, তা তো হিন্দু। আমরা ধর্ম থেকে প্রতিবাদ করি না, আমরাও প্রতিবাদ করেছি, অনেক প্রতিবাদ প্রতিরোধ করেছি, এখনো করে যাচ্ছি, কিন্তু তার এখনো বিচার হলো না কেন? ঠিক করে কেন বলছি ঠিক করে হলো না? সিবিআই কোর্টে রিপোর্ট দিচ্ছে যেই দিনকে তিলোত্তমাকে খুন হয়েছিল ওই দিনকে ওই করিডোরে 55 জন যাতায়াত করেছে, কিন্তু 54-55 জন কে যাতায়াত করেছে সিবিআই চিনতে পারছে না। হতে পারে দিল্লির সিবিআই আমাদের মানুষকে চিনতে নাও পারতে পারে, হতে পারে ভাই, কিন্তু ওই 54-55 জনের ছবি তো ফেসবুকে আপলোড করে দিতে পারতো সিবিআই এর পেজ থেকে, ওদের ওয়েবসাইট থেকে, বিভিন্ন মিডিয়াকে দিতে পারতো তো, সোশ্যাল মিডিয়াকে দিতে পারতো তো, বিভিন্ন পত্রিকায় ছবিগুলো পোস্ট করতে পারতো তো, যে এই 54-55 জনের নাম ঠিকানা একটু বাইরের পরিচয় যদি দেখেন সিবিআই দপ্তরে যোগাযোগ করো, করতে পারতো তো ভাই। এখানে যদি একটা চুরি হয় আপনারা চিনতে পারছেন না, সেক্ষেত্রে কি সিসিটিভি ফুটেজটা পাবলিক করে দিই না আমরা? ভাই এটা দেখো তো কে চিনতে পারা যায় নাকি? তাহলে ওই রকম ভাবে তো পারতো। ওই রকম 54-55 জনকে যদি খুঁজে বার হয় তাহলে দেখবেন তৃণমূলের তাবড় নেতাদের পরিবারের লোকজন আছে। আর তৃণমূলের ডিস্টার্ব হবে বিজেপি তো কোনোদিনই চাই না। এই যেগুলো ধরছে এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। ওই যেগুলোকে একটা থেকে ধরে নিয়ে চলে যায় না, এইসব গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। যদি সত্যিকারে ধরতো তাহলে এখন ওই কোথায় ঘুরছে কি বলছিলেন যে একটু আগে, বিদেশে না কোথায় ঘুরছে, বিদেশে না তিহার জেলে থাকতো। কার কথা বলছি বুঝতে পেরেছেন তো? সঠিকভাবে ধরার চেষ্টা করতো, কারণ তার আগে বলেছে বিখ্যাত কাকু, চর্চিত কাকু, যে আমার পর্যন্ত যাবে, আমার সাহেবকে আর খুঁজে পাবে না। কোম্পানির অন্য কর্মচারীকে ধরে নিল আর কোম্পানির ডাইরেক্টরকে ছেড়ে দিল। এটা কি ভাই? দুর্নীতি হচ্ছে কোম্পানির নামে, কোম্পানির কর্মচারীকে ধরছে আর কোম্পানির যারা মূল হোতা তাদেরকে ছেড়ে দিচ্ছে, মানে কি বুঝতে হবে আপনাদেরকে। যাক, আমি আবার ফিরে আসি। তো এরা কেন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে বারণ করছে? আচ্ছা, আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে কথা বলে শুনতে পাই আমরা? বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তাহলে তো মিলে যাচ্ছে ভাই, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হওয়ার দরকার নাই, কিন্তু তারপরেও কেন করছে না? এই দেখুন ব্যাপারটা, বিজেপি পরিচালিত রাজ্যতে আন্দোলন করতে দিচ্ছে না, অবিজেপি রাজ্যগুলোতে আন্দোলন হচ্ছে। এবার পশ্চিম বাংলাতে সংখ্যালঘুদের পরিমাণ একটা হেভি অঙ্গে, শুধু সংখ্যালঘু নয়, পশ্চিম বাংলার মাটি হচ্ছে বিপ্লবী মাটি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন, পশ্চিম বাংলার মাটি থেকে যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা উঠে এসেছে, পাঞ্জাব থেকে এসেছে, এই বেশ কিছু জায়গা থেকে যেভাবে উঠে এসেছে অন্য জায়গায় থেকে আসেনি। তো পশ্চিম বাংলায় যদি আন্দোলন বিজেপির বিরুদ্ধে বিশাল ভাবে দানা বেঁধে যায়, তাহলে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে। তাহলে বিজেপি চাপে পড়বে, আর বিজেপি চাপে পড়লে তো তৃণমূলের দুর্বল হবে। সেই জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে, অরুণী রাজা আমরা প্রজা নই। আমরা আমাদের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। সেই ডুমজুড়ে হবে, কাকদ্বীপে হবে, নামখানাতে হবে, ভাঙড়ে হবে, সাগরে হবে, বারুইপুরে হবে, ফুরফুরা শরীফে হবে, কুটিয়ারিতে হবে, আপনারাতে হবে। পশ্চিম বাংলার অলিতে গলিতে আমরা ওয়াকফ নিয়ে আন্দোলন করব যতদিন না পর্যন্ত ওই সুভাষ জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপি ওই বিলটাকে, আইনটাকে না প্রত্যাহার করছে। আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আন্দোলন চালিয়ে যাব। হবে তো নাকি ভাই? কারণ এটা মাদ্রাসা মসজিদের শুধু বিষয় নয়। আজকে যদি মনে করেন আপনি চুপ থাকবেন, কালকে দেবত্ব সম্পত্তি দখল নেবে, তারপরের দিন গুরুদুয়ারের সম্পত্তি দখল নেবে, তারপরে গির্জার সম্পত্তি দখল নেবে, সম্পূর্ণ যে সমস্ত ধর্মীয় সম্পত্তিগুলো আছে এরা দখল করার অপচেষ্টা চালাবে। সুতরাং এখন এটা আইনটা সংবিধানের একাধিক ধারার উপরে 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের অনেক আইনের উপরে, আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমি বলছি এটা আপনাদের ভাবতে হবে। পশ্চিমবাংলায় আন্দোলন হলে আসামের মানুষ শক্তি পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হলে হরিয়ানার মানুষ শক্তি পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হলে দিল্লির মানুষ শক্তি পাবে,
পশ্চিমবাংলায় আন্দোলন হলে মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে, পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হলে সারা ভারতবর্ষের মানুষ বিজেপি বিরোধী যারা তারা শক্তি পাবে আর বিজেপি চাপে পড়বে। তাই আমাদের এখান থেকে বড় বড় আন্দোলন সংগঠিত করে জাতীয় স্তরে বার্তা দিতে হবে যে পশ্চিমবাংলা সম্পূর্ণরূপে বিজেপির এই আইনের বিরোধিতা করছে। তাহলে দিল্লির মানুষ শক্তি পাবে না। আমি যখন প্রথম দিন সুপ্রিম কোর্টে যাই মামলাতে, তো আমাকে দূর থেকে একটা লোক দেখে, আমারও যেন মনে হচ্ছে লোকটা আমার সাথে আমি কোনোদিন দেখেছি। আমি তারপরে পরিচয় হওয়ার পরে জানতে পারলাম যে আমি দিল্লিতে একটা ন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম, উনি সেখানে ছিলেন। তো উনি আমাকে তার দুদিন আগে তো কলকাতাতে আমরা বড় একটা মিছিল করলাম না, তো শিয়ালদা থেকে আমাদের আসার কথা ছিল, ধর্মতলা আসতে দিল না, আমরা মৌলালি পর্যন্ত করলাম, রামলীলা ময়দান পর্যন্ত। তো আমাকে দেখে আমাকে ধন্যবাদ জানালো, মানে ও হিন্দিতে বলছিল যে আপনারা এত ভালো এত বড় একটা শান্তিপূর্ণ যেভাবে মিছিল করেছেন, আমরা দিল্লির মানুষ সাহস পেয়েছি দেখে। এটা তো স্বাভাবিক, বিজেপি বিরোধী শক্তিগুলো সাহস পাবে বড় বড় জমায়েত দেখলে, আর বড় বড় যত জমায়েত হবে বিজেপি তত চাপে পড়বে, শুভেন্দু অধিকারীর ভুল বকা তত বন্ধ হবে। আর মমতা ব্যানার্জি চাইছে না বিজেপি চাপে পড়ুক, শুভেন্দু অধিকারী বকা বন্ধ করুক। মমতা ব্যানার্জি চাই শুভেন্দু অধিকারী আপনাদের ভয় দেখাবে, ধমকাকে চমকাবে, ভোটের সময় আপনারা বিজেপি কানতে কানতে হলেও তৃণমূলকে ভোটটা দিয়ে দেবেন, আর নিয়ে বলবে আপনারা হাওড়া জেলার মানুষ ভাই, আপনারা গার্মেন্টসের শিল্পের সাথে বেশি যুক্ত, আপনাদের বলুন আজকে 2011 সালের আগে যা জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় আছেন না ভালো জায়গায় আছেন? এখানে আমি অনেক দেখিয়ে দিতে পারবো যারা 20 জন 25 জন ছেলেকে নিয়ে কাজ করতো, তারা আজকে অন্যের কাছে কাজ করছে, তারা আজকে টোটো চালাচ্ছে, বিরিয়ানির দোকান চায়ের দোকান করছে। তাহলে উন্নতি হলো না অবনতি হলো? অবনতি হয়েছে। আর দেখুন মমতা ব্যানার্জির ভাইপো, তার সম্পত্তি রকেটের গতিতে বেড়ে যাচ্ছে, লাভটা হলো কার? ভাইপোর হলো। আর আপনি আমি এত বড় এই অভাগা, আমার আপনার ভাইপোর কথা আমরা একবারের জন্য ভাবছি না। আপনার আমার ভাইপোর কথা যদি আমরা ভাবতাম তাহলে আমাদেরকে এই মঞ্চ করে ওয়াকফের জন্য কথা বলতে হতো না। দেখতেন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করত এবং রাজ্যের বিধানসভা থেকে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করিয়ে নিত। আমি আপনি আপনার আমার ভাইপোর কথা ভাবছি না, আমরা মিলে ওনার ভাইপোর কথাই ভাবছি। সমস্যাটা হয়ে গেছে আমাদের কোন জায়গায় জানেন? সবাই মিলে ওনার ভাইপোর কথাই ভাবছি। সময় এসেছে নিজের ভাইপোর কথা ভাবুন। বল আওয়াজ শুনুন যে নবান্ন থেকে আপনাকে নামতে হবে। ওই নবান্নটা তৈরি হয়েছিল হাওড়া জেলার, হুগলি জেলার এই গঙ্গার এপারের ওপারের মেটিয়াপুরীদের মানুষের জন্য পাইলট প্রজেক্ট হিসাবে ওটা গার্মেন্ট হাব হতো। ওখানে যারা কাপড় শিল্পের সাথে যুক্ত তাদের জন্য তৈরি হয়েছিল, ওটা আমাদেরকে ফিরিয়ে দাও। আওয়াজ তুলতে হবে আপনাদেরকে। কেন ওটা হয়েছিল? যে ওটা একটা পাইলট প্রজেক্ট, ওটা যদি সাকসেস হতো ওই ধরনের আরো 10টা হয়তো হতো রাজ্যে। ওখানে সরকারি ভাবে একটা আপনি এদিক সেদিক ব্যবসা করছেন, করুন যেখানে ইচ্ছা, কিন্তু ওটা একটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যুক্ত হতো। ইন্টারন্যাশনাল মার্কেট, ওখানে কারবারি যারা মাল কিনতে আসে কি বলে তাদেরকে? হ্যাঁ, কি ওই কাস্টমার, খরিদ্দার, আর একটা ভাষায় কি বলে আপনারা? বেশ, ওই যারা আসবে ওখানে মাল নিতে চলে যেত, বলুন ওটা একটা নির্দিষ্ট সরকারি জায়গা হতো। তো সেটাকে ধ্বংস করে দিয়ে কি করলো মমতা দিদি বলে দিল তোমরা 14 তলায় উঠতে পারবে না, সিঁড়ি উঠার কোনো প্রশ্ন নাই, লিফটে উঠবে, হার্টের যদি প্রবলেম থাকে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কত ভালোবাসা বলুন তো আপনাদের, বলে ফুটপাতি তোরা থাক, কেন 14 তলায় উঠবি? বুঝতে পেরেছেন তো? তার বদলে বলেছিল একটা জায়গায়, আমি যাওয়ার পরে হয়তো আপনাদের বিধায়ক বা আপনাদের এমপি বলতে পারে যে মমতা ব্যানার্জির নামে মিথ্যা কথা বলছেন, উনি লুঙ্গি স্টেশনে, তাই তো নাকি ওপারে 400 কোটি টাকা দিয়ে এর পরিবর্তে করে দেবে বলেছিল। হ্যাঁ, করে দেবে বলেছিল। এর পরিবর্তে 400 কোটি টাকা বরাদ্দ করেছিল। দেখুন 4টি ঈদ গাঁথেন এখনো পর্যন্ত। ওরা চাই না আপনি স্বনির্ভর হন, ওরা চাই না আপনি প্রশ্ন করুন, ওরা চাই সবসময় আপনি ওনার পায়ের তলায় পড়ে থাকুন। নালে বলুন তো, আচ্ছা আমি তো একজন বিধায়ক, সারা রাজ্যে কি আমার নেটওয়ার্ক আছে নাকি? বাদ দেন। আমার জন্য 4টা থানা করে দিল আটকানোর জন্য, ছেলেদের আমি মিথ্যা কেস দেবে বলে। স্পেশাল অবজারভার দিল নটোরিয়াস ক্রিমিনালকে। শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জিকে লস্করের তৈয়বা তো জঙ্গির সাথে যুক্ত করে দিল, এই রাজ্যের সাথে নাকি কাশ্মীরের জঙ্গিদের যোগ আছে বলে দিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে স্পেশাল অবজারভার দিয়েছে, তাকে ছেড়ে রাখছে, আমাকে আটকাচ্ছে কেন? কেন বলুন তো? আমি পিছিয়ে বর্গ থেকে উঠে এসেছি বলে, আমরা দলিত আদিবাসী মুসলমান সমাজ থেকে উঠে আসছি বলে। এই দলিত আদিবাসী মুসলমান সমাজের কাজ কি? পায়ের নিচে বসে থাকো।
বুঝতে পারছেন না? পায়ের নিচে বসে থাকো, যেটা দেবে মেনে নাও, হ্যাঁ ঠিক আছে, এটা আমার জন্য বড় কিছু। এই জন্য অসুবিধা হয়েছে। নওশাদ সিদ্দিকী আমাদের বলবে, আমাদের ভুল ধরে দেবে। আমরা নওশাদ সিদ্দিকীদের যেটা বলবে এতদিন বলে আসছি, ওকে দেখিয়ে বলেছে আ, তো আমরা আ বলেছি, তাই না? একে দেখিয়ে বলেছে এটা বি, আমরা বলছি হ্যাঁ এটাই বি, দিদি জিন্দাবাদ। সিকে দেখিয়ে বলেছে এটা ডি, আমরা বলছি হ্যাঁ এটাই ডি। দিদি যখন বলে দিয়েছে এটাই ডি, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে না দিদি, তুমি সংখ্যালঘুদের জন্য 1 বছরে 5,000 কোটি টাকা বরাদ্দ করছো, কিন্তু খরচ করছো মাত্র কত? 30%। কেন দিদি? প্রশ্ন তো আমি করছি বিধানসভার মধ্যে গিয়ে, ওটা কষ্ট হচ্ছে, আমি বোঝানোর জন্য বলছি। এই ধরুন না, দেখাচ্ছে কি এই পানিটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, আপনি পিপাসার্থ, এই পানি যখন আপনার জন্য বরাদ্দ হচ্ছে, স্বাভাবিকভাবে খুশি হচ্ছে আমরা। 5,000 কোটি টাকা, 3 কোটি থেকে 3.5 কোটি খুব বেশি হলে সংখ্যালঘু আছে, তাদের জন্য 1 বছরে 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কত খুশি, আমিও খুশি, আপনারাও খুশি। কিন্তু পানির পেয়াস পেয়েছে আমাকে, আমি পিপাসার্থ, পানির দরকার, আমাকে কি 1 ছিপি দিচ্ছে, লাভ কি হবে এর থেকে ভাই? না দেওয়াই ভালো না ভাই? 1 ছিপি বরাদ্দ করা দরকার ছিল। আবার ওই 1 ছিপির মধ্যে কি হয়েছে জানেন? স্কুল এডুকেশনে ঢুকিয়ে দিয়েছে টাকা। আপনাদের এখানে যে প্রাইমারি স্কুলগুলো আছে খোঁজ নিয়ে দেখবেন, মিড ডে মিলের যে ভবনগুলো হচ্ছে না, ওগুলো কার টাকা থেকে হচ্ছে? মাইনরিটি অ্যাফেয়ার্স, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের টাকা দিয়ে প্রাইমারি স্কুলের মিড ডে মিলের ভবন নির্মাণ হচ্ছে। কেন হবে ভাই? ওটাতে স্কুল এডুকেশনে যে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ আছে, ওর থেকে তো করবেন আপনি। তাহলে আপনি আমার ভাগের টাকা কেন নেবেন? প্রথম তো এটা অন্যায় হচ্ছে। শুধু আমি গাজুয়ারি করে বলছি এটা নয়, এটা অন্যায়। দলিতদের, আদিবাসীদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, সে টাকা অন্য খাতে কেন ভাই খরচ করবেন? ওটা শুধুমাত্র আদিবাসীদের উন্নয়নের জন্য, এটা অন্যায় করছে। এই অন্যায়গুলো ধরিয়ে দেওয়াটাই হচ্ছে আমার অপরাধ। আমার কাছে বলবে কি লাগবে বলো, মিনিস্ট্রি দিয়ে দেবে, জুতো যত চাটতে পারবো তত ভালো কিছু পাবো। শুনতে খারাপ লাগছে ভাই, বুঝতে পারছেন না? অনেক জুতো চাটার জন্য, মানে সবটাই তো ভেবেছে আপনাকে আমাকে একই ভেবে নিয়েছে। মানে আপনি আমি এখন যে লড়াই দেব সেটা বিশ্বাস করছে না। কি ভাবছে? ও বেটা তো এদের আগে আগে দেখ না, ওই ওরা ছিল, ওদের মতোই হবে, দিনের শেষে কিছু একটা নেবে, ওরা 10 টাকায় বিক্রি হতো, এরা 90 টাকায় বিক্রি হবে, এই ভেবে নিয়েছে। বুঝতে পারছেন তো? সেই জন্য এই করছে। ওই বিষয়ে আমি যাচ্ছি না, আবার ফিরে আসি। আমরা কেন এই আইনের বিরোধিতা করছি একটু আমরা জেনে নিয়ে যাক নাকি ভাই? অনেক কথা বললাম, শুধুমাত্র এই মাদ্রাসা মসজিদ কেড়ে নিচ্ছে বলে বিরোধিতা করছি বললে হবে না। কেন করছি, কিভাবে কাটছে, সেটা একটু আমাদের জানা দরকার আছে। কারা জানতে চান একটু এনার্জি দিয়ে হাত তুলুন তো। আপনারা জানতে চান তো? দূরে যারা আছেন জানতে চান তো মায়েরা, যে কেন কেড়ে নিচ্ছে, এটা জানাও আমাদের দরকার। প্রথম কথা আসি, মোদিজি বললো যখন, কটা বাজে দেখো তো, আচ্ছা 20 মিনিট আর নেবো, অসুবিধা হবে না তো কারো? জানা দরকার। মোদিজি যখন বললো যে মুসলিম মহিলাদের উপকার করব, আমার মাথা গেল ঘুরে। মানে এটা বলে না, আমি তো অবাক, সত্যি আমি অবাক হয়ে গেছিলাম যে মোদি বলছে মুসলমানদের উপকার করবে। যে মোদি মুসলমানদেরকে তিলে তিলে মারছে, যে মোদিরা বলে মুসলমানদেরকে ধরে কেটে জ্বালিয়ে দিল, যে মোদিরা বলে গুজরাটের মতো দাঙ্গা হলো, যে মোদিরা বলে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা করছে, যে মোদিরা বলে মাথায় টুপি থাকার জন্য উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে দিয়েছে, যে মোদিরা বলে রাজস্থানে মিথ্যা অপবাদে গোমাংস নাকি খেয়েছে, পিটিয়ে মেরেছে, যে মোদিরা বলে মুসলমানদের উপরে উত্তরোত্তর অত্যাচার বেড়ে যাচ্ছে, যে মোদিরা বলে এনআরসি করে নাকি মুসলমানদেরকে তাড়িয়ে দেবে, সেই মোদি আবার মুসলমানদের ভালো চাইবে। সত্যি বলছে, আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি একটু পুড়ে মতন, বিশ্বাস করুন, ওই বেরোচ্ছি করতে করতে 8 ঘন্টা লেগে যায়। ওই যে আমি আগে থেকে বলি, 8 ঘন্টা আগে বলে দিই আমি 8 ঘন্টা আগে বার হবো, বুঝতে পারছেন? একটু কুড়ে টাইম। কিন্তু আমি সেখানে আর কুড়েমো করলাম না, যে আইনটা দেখতে হবে। বিল ছিল, বিলটা আমি নিজেই পড়াশোনা করতে লাগলাম। মোদি মুসলমানদের ভালো করবে, তা আগে শুনিয়ে রাখি, মোদি হিন্দুরাও ভালো করে না। মাথায় রাখুন, ভাববেন না যে মোদি শুধু মুসলমানদের খারাপ করছে। মোদি গরিব হিন্দু আর মুসলমানদেরই খারাপ করছে। মোদি একটা শ্রেণীর মানুষেরই ভালো করছে, কাদের? যাদের মাথায় তেল আছে, মাথায় তেল দিচ্ছে, অর্থাৎ শিল্পপতিদের ভালো করছে। তারা গরিব হিন্দু আর মুসলমানের ভালো করছে না। দেখলাম মোদি কি কি ভালো করতে চাইছে, দেখতে দেখতে তো অবাক। আমার চোখ তো ছিল না কপালে, চোখে ছিল না, কপালে বসে যাচ্ছিল আরেকটু হলে, যাক ধরে যেমন করে আটকে রেখে দিয়েছিলাম। পড়লাম কি কি উপকার করছে, আপনার একটু শুনুন। বিগত দিনের 1995 সালের প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, ওই আইনে বলা ছিল
ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। মোদি আপনার উপকার করছে, মুসলিম মহিলাদের উপকার করছে, মুসলিম বাচ্চাদের উপকার করবে, মুসলমানদের উপকার করবে। নতুন যে আইন নিয়ে আসছে দেখলাম, ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে মাত্র 6 মাস তার জেল হবে। এটা উপকার হলো না? চুরি করে দেওয়ার দিকে আরো মুসলমানদেরকে ঠেলে দিল। এই ওয়াকাফ সম্পত্তি মুসলমানের ওয়াকাফ সম্পত্তি চুরি হবে বলে হলো? মোদিজি যদি বলতো যে মুসলিমদের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকাফ সম্পত্তির উপরে যদি কেউ হাত চোখ তুলে তাকায়, কেউ যদি দুর্নীতি করে, দুর্নীতি প্রমাণিত হয়ে গেলে এখন আছে 2 বছর, ওটা আগামী দিনে কিন্তু 12 বছর জেল হবে। তাহলে নওশাদ সিদ্দিকী স্টেজ থেকে মোদিজিকে অন্তত স্যালুট দিত। তাহলে কেউ তাকাতো ভয় কেন? যে ভাই একবার যদি ধরা পড়ে যায় 12 বছর জেলে থাকতে হবে। তাহলে মোদিজি এই উপকার করলো, 1.5 বছর জেল কমিয়ে দিল। দ্বিতীয় আসা যাক, ওয়াকাফ সম্পত্তি থেকে আপনার 2 রকম ভাবে মেনটেন হয়। একটা হচ্ছে ওয়াকাফ বোর্ড ডাইরেক্ট ম্যানেজমেন্ট করে, আর একটা মোতোয়াল্লি দিয়ে ম্যানেজমেন্ট হয়। মোতোয়াল্লি দিয়ে ম্যানেজমেন্টের সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি। আপনাদের এলাকাও তো আছে ওয়াকাফ সম্পত্তি মোতোয়াল্লি দিয়ে। এবার হচ্ছে ধরুন এই পুকুরটা ওয়াকাফের, এই পুকুরটা ওয়াকাফ দিয়ে এই মোতোয়াল্লি 1 বছরের জন্য লিজ দিয়েছে। 1 বছরের জন্য লিজ 1000 টাকা। তাহলে এর 7% ওয়াকাফ বোর্ডকে দিতে হবে, দিতে হবে। তো 100 টাকায় 7 টাকা, 1000 টাকায় তাহলে কত যাবে? 70 টাকা, তাই তো নাকি? 70 টাকা ওয়াকাফ বোর্ডে জমা হবে। এই ধরনের জমা হয়ে হয়ে ওয়াকাফ বোর্ডে যে টাকাটা থাকবে, সেই টাকা থেকে কি করতে হয়, কি করার দরকার? মমতা ব্যানার্জি আমলে লুটে খেয়ে নিচ্ছে। মমতা ব্যানার্জি আমলে লুটে খেয়ে নিচ্ছে। ওই ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদেরকে প্রশ্ন করবেন, দেখবেন ওরা উত্তর দিতে পারবে না। যখন আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে প্রশ্ন করবেন, তখন বলবে দেখেছো নওশাদ সিদ্দিকী ফুরফুরাওয়ালা, ও তবলিগ জামাতের নেতাকে বলছে। আমি তবলিগ জামাতের নেতাকে প্রশ্ন করছি না, আমি তৃণমূলের মন্ত্রীকে প্রশ্ন করছি। এটা যেন কেউ গুলিয়ে ফেলবেন না। লড়াইটা এখানে সেলসেলার লড়াই নয়, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে ফুরফুরা, তার লড়াই নয়। আপনি তো মন্ত্রী হয়ে বসে আছেন, 10 বছরের ক্যাবিনেট মিনিস্টার হয়ে বসে আছেন, আপনাকে কিন্তু জবাব দিতে হবে কেন ওয়াকাফ সম্পত্তি ঠিকঠাক ভাবে খরচ হয়নি। আপনাকে জবাব দিতে হবে। হ্যাঁ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, হ্যাঁ ফিরহাদ হাকিম সাহেব, আপনাদেরকে জবাব দিতে হবে বিগত 10 বছরে ওয়াকাফ সম্পত্তি থেকে কটা মহিলার বিবাহের জন্য আপনি আর্থিক সহযোগিতা দিয়েছেন। ওই যে 7 টাকা করে, 100 টাকায় 7 টাকা করে জমা পড়ে এই টাকাটা যেখানে ওয়াকাফ বোর্ডে জমা হয়, ওই টাকা থেকে মুসলিম মহিলাদের, গরিব মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করতে হবে। এটা ওয়াকাফের মধ্যে বলা আছে। এই আপনারা ব্যবসা করছেন, আপনাদেরকে ব্যবসায়ী 0% লোন হিসাবে আপনাদেরকে দিতে হবে। তাহলে আপনারা স্বয়ং সম্পূর্ণ যাতে হতে পারেন, এই টাকা থেকে হবে। আপনাদের এলাকায় বাচ্চা আছে, মেধাযুক্ত ছেলে আছে, ওকে টাকা দিতে হবে, স্কলারশিপ দিতে হবে পড়াশোনার জন্য। এই ধরনের সামাজিক কাজ ওয়াকাফ বোর্ডের মাধ্যমে হয়। এখন মমতা ব্যানার্জির আমলে হয়নি, সেটা আলাদা কথা, কম করেছে আলাদা করা, কিন্তু এটা ওই বোর্ডের মাধ্যমে হওয়া দরকার। এবার মোদিজির নতুন আইনে কি বলছে? 100 টাকা দিতে 7 টাকা দিতেন, এখন সেটা কমিয়ে 5 টাকা করে দিয়েছে। তাহলে ওয়াকাফ বোর্ড শক্তিশালী হলো না দুর্বল হলো আর্থিক দিক থেকে? হ্যাঁ, আপনারা ব্যবসায়ী মানুষ, হিসাবটা ভালো বুঝতে পারবেন। তো দুর্বল হলো তো, তাহলে ওই দুর্বল হলো, তাহলে ওখান থেকে মুসলিম মহিলাদেরকে কিভাবে স্বাবলম্বী করবেন আপনি? টাকা কম তো। মোদিজি যদি নতুন আইন নিয়ে আসতো, তাহলে 7 টাকার পরিবর্তে যদি বলতো 14 টাকা ওয়াকাফ বোর্ডকে দিতে হবে, তাহলে বলতেন মোদিজি ওয়াকাফ বোর্ডকে শক্তিশালী করছে। ওই 14 টাকাগুলো জমা হয়ে হয়ে ওখানে মুসলিম মহিলাদের বিবাহের জন্য, তাদেরকে এম্পাওয়ার করার জন্য, মুসলিম ছেলেদেরকে এম্পাওয়ার করার জন্য বিভিন্ন ওয়েলফেয়ার কাজে লাগাতে পারতো। তাহলে মোদিজি দুটো বললাম, দুটোই মাইনাস হয়ে গেল। এটা তো ছোট্ট বিষয়। 3 নম্বরটা আর ভয়ঙ্কর। মোদিজির নতুন আইনে নিয়ে এসে বলেছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ওয়াফ করতে পারবেন। মানে নতুন করে যে সম্পত্তি ওয়াফ করতে চাইছেন, এই রাস্তাটা মোদিজি বন্ধ করে দিচ্ছে। এবার যে মুসলমানদের উপকার করছি, নতুন করে রাস্তাটা বন্ধ করছে। আচ্ছা বলুন, এখানে যারা আছেন, প্রচুর হাজি সাহেব মানুষ অনেকজন আছেন, 5 ওয়াক্ত নামাজি আছেন, অনেকে আছে দেখবেন কপালে দাগ হয়ে গেছে, অনেকের কপালে দাগ নাই। হ্যাঁ, এবার 5 বছর ধরে আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, কিন্তু এর সংজ্ঞাটা দেয় না। ডেফিনিশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্র্যাকটিসিং ইসলাম? এটা কিন্তু বলে দেয়নি যে
প্র্যাকটিসিং ইসলামের মধ্যে সংজ্ঞাটা কি, যে এইগুলো থাকলে সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হবে। না মাথায় কপালে দাগ থাকবে, এক মুষ্টি দাড়ি থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, মানে কিছু বলে দেওয়া দরকার ছিল তো, কিচ্ছু বলেনি, কিন্তু শুধু বলেছে প্র্যাকটিসিং ইসলাম 5 বছর হতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। এবার আসা যাক, একজন বয়স্ক 60 বছরের বয়স্ক লোকে গিয়ে ওয়াকফ বোর্ডকে বললো, কি অফিসারকে বললো, আমি সম্পত্তি অফ করতে চাই। অফ দু রকম, অনেক ধরনের হয়, আমি 2 রকম বলছি, অফে লিল্লাহ, অফে আওলাদ। অফে লিল্লাহ কেমন, আল্লাহ রাস্তায়, মাদ্রাসা মসজিদের জন্য দিয়ে দিলাম। আর অফে আওলাদ, এই যে বাজার থেকে আসছিলাম বেগড়ি এই মোড়টা লিচুতলাতে কারো টাকা আছে, আপনি দেখলেন 10 লাখ টাকা দিয়ে আমি একটা রুম কিনে আমার ছেলের নামে, যদি আমি আমার নামে করে যাই, আমি মারা যাওয়ার পরে ছেলে বিক্রি করে কিন্তু খেয়ে নিতে পারে, তাহলে পোতা ওই জায়গাটা আর থেকে আর লাভ পাবে না। ছেলে যদি ভালো থাকে বিক্রি করবে না, পোতা তখন বিক্রি করে দিতে পারে, তাই বংশক্রমে আর লাভ হতে পারবে না, মানে রিটার্ন আসবে না। সেই জন্য অফ করা যায়। ওয়াকফ বোর্ডকে বলতে হয় গিয়ে সিস্টেমে, তো ওয়াকফ বোর্ড যদি এনরোল করে দেয় তাহলে কি হবে, ওয়াকফে আওলাদ, অর্থাৎ ওই জায়গাটা যে ভাড়া আসবে, ভাড়া থেকে মাসে মাসে পেতে থাকলো, ও জীবনে ওই ছেলে তার ছেলে চাইলেও বিক্রি করতে পারবে না, কিন্তু ওর থেকে উপকার পেয়ে যাবে। ওই জন্য ম্যাক্সিমাম লোক ওয়াকফ এই কারণেই করে, ওয়াকফে আওলাদ। আর ওই ভাড়া থেকে 7% টাকা আবার ওয়াকফ বোর্ডে যাবে, কারণ ওয়াকফ বোর্ড এটা দেখভাল করছে, ছেলে বিক্রি করে দিল নাকি, শাটার খুলে নিয়ে পালালো নাকি, হতে পারে তো, ওইটা দেখভাল করার জন্য 7% টাকা তাকে দিতে হতো আগে, এখন 5% করে দিয়েছে। এই 5% করেছে বলেই তো আমাদের মামলা করেছি। যাক, তো নতুন করে তাহলে আপনি চাইলেও আপনার ছেলের নামে অফ করতে পারবেন না, কারণ আপনি যখন অফিসারকে গিয়ে বলবেন যে আমি ওয়াকফ করতে চাই, অফিসার আপনার মুখের দিকে তাকাবে, পাশে অবধি মাথার দিকে তাকিয়ে যদি দেখে কপালে দাগড়ে বলবে আপনি তো ঠিকঠাক নামাজ পড়েন না, আপনি খেপে যেতে পারেন। কে বলেছে আমি ফজরের, শীতকালে আমি যে জামাতে ফজরের নামাজ পড়ি, হতে ভয় আছে তো, কে বলেছে না, শীতকালে আমি ফজরের নামাজ পড়ি। আর সববার কথা বাদ দিন, আমার আপনার কথা বাদ দিন, ইমাম সাহেব একটা গেল, ইমাম সাহেবের তো ফাঁকিবাজির জায়গা নেই, আমি আপনি ফাঁকিবাজি করে দিতে পারি, আল্লাহ মাফ করুক, বোঝানোর জন্য বলছি আমি। ইমাম সাহেব যে বললো যে আমি অফ করব, ইমাম সাহেব কপালে এখন দাগ নেই, কি বলে দাগ নাই, অফিসার বললো হ্যাঁ তোমার কপালে দাগ নেই, তুমি ঘোড়ার দিয়ে মিথ্যে কথা বলছো। ইমাম সাহেব 50টা লোককে আবার নিয়ে যাবে নাকি? আরে 50টা লোককে নিয়ে গেল, ফটাং করে একজন কেউ যদি বলে দেয় না না ইমাম সাহেব মিথ্যে কথা বলছে, মাঝে মধ্যে ফজরের নামাজের সময় ঘুমাই, সানি ইমাম নামাজ পড়ায়, গেল তো তাহলে ওয়াকফ করা। কি বলছি বুঝতে পারছেন? আমি বোঝানোর জন্য বলছি, মানে কি ধরনের ফিতনা করে রাখছে, ফিতনাটা কোথায় ওরা করতে চাইছে বোঝানোর জন্য বলছি। ইমাম সাহেব গেল, বলে কপালে দাগ নেই, তো আপনি ঠিকঠাক করে নামাজ পড়েন, চান ঘরে যান, হবে না। ইমাম সাহেব ঘরে গিয়ে রাগের চোটে কপালে দাগ টাগ ছিঁড়া ছাড়ি করে দাগ করে দিয়ে চলে এসে হাজির, বলে এই দেখুন আমি আমার কপালে দাগ আছে, আমি অফ করব, আমি তো নামাজ ঠিকঠাক করি। বলবে এবছরে 29টা রোজা ছিল, তুমি 25টা রোজা রেখেছো তো, 4টে ছেড়ে দিয়েছো, তুমি ঠিকঠাক মুসলমান নয়। কি করবেন আপনি বলুন, বলুন আপনি কি করবেন, কি করতে পারবেন? মেশিন দিয়ে চেক করলে ধরা পড়বে। এখন যদি মেশিন দিয়ে আমাকে চেক করে, আমি রমজান মাসে, হ্যাঁ মানে যারা মুসলিম তারা খেয়ে ঘুরেছে না উপসে ছিল, চেক হবে, কোনো মেশিনে ধরা পড়বে কি? তাহলে বলুন এবার কি হবে? তাহলে ওয়াকফ করার রাস্তাটা রাখছে, এই জন্য তো প্রতিবাদ আমরা করছি, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা। আরে এইটার বিরুদ্ধে যখন লড়াই করছি, মমতা ব্যানার্জি আমাদেরকে ডিস্টার্ব করছে কেন? আপনার এলাকার যিনি তৃণমূলের বন্ধুরা আছে জিজ্ঞাসা করবে, ঝগড়া ঝামেলা নয়, উনি তো আমাদের বাইরের কেউ নয়, জিজ্ঞাসা করুন ভাই এটা তো বলছে এটার বিরুদ্ধে, তাহলে এটা মমতা ব্যানার্জি আটকাচ্ছে কেন? যদি বলে মমতা ব্যানার্জি আমি আছি দেখে নেবো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মুখের কথায় হয় না দাদা। ওই নানি দাদির গল্প পাড়াতে হবে, মাচাতে বসে গল্প হবে, আমার দাদা বাঘ মেরেছিল, আমার দাদা ছাগল মেরেছিল, আমার দাদা ভেড়া মেরেছিল, ওর নানি দাদির গল্প হবে। আইনের জায়গাতে তাহলে বলতে হবে দিদিমণিকে বলো তোমরা, নওশাদ ভাই অনেক আগেই দিদিমণিকে মেসেজ করে দিয়েছে, চিঠিও পাঠিয়েছে, বিধানসভা থেকে রেজুলেশন পাস করাতে হবে। বিধানসভা মানে সারা পশ্চিম বাংলা 294 জনের মধ্যে, ওদের তো 220টা এমএলএ আছে, এমনি তো পাস হয়ে যাবে। ওখানে লেখা হয়ে যাবে যে আমাদের পশ্চিম বাংলায় বা এই আইনকে আমরা মানছি না, এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে মামলাটা দাঁড়িয়ে যাবে। হয়েছে মামলা হয়েছে ভাই, আমি বলছি এখান থেকে 4 জনকে হজে পাঠাবো। হ্যাঁ ভাইজান বললে যে হজে পাঠাবে, তো ভাইজানকে তো 4 জনের পাসপোর্ট করে দিতে হবে, টাকা দিতে হবে, তো হজে যেতে গেলে ভাইজান বলে দিচ্ছে হজে গেল, হজে চলে গেল, হয় নাকি?
কি বলছি বুঝতে পারছেন না? তো হজে পাঠানো তো রাস্তাটা ভাইজানকে করে দিতে হবে। 4 লাখ টাকা মতো এখন লাগছে, 16 লাখ টাকা ব্যালেন্স করতে হবে ভাইজানকে। 4 জনের পাসপোর্ট না থাকলে পাসপোর্ট বানাতে হবে, ঠিক সময়ে পাসপোর্ট গুলো জমা দিতে হবে, তারপরে তো 4 জনকে ভাইজান হজে পাঠাবে। ভাইজান হজে পাঠাবে বলে দিয়েছে, এখানে সবাই নাচছে ভাইজান হজে পাঠাবে। আরে কেমন ভাবে পাঠালো দেখো, পাঠানোর রাস্তাটা দেখেছে ভাইজান? ভাইজান তো এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো, কোথায় সেটা? খেললে তো বুঝতে হবে না। আর একটা কথা, গভর্নমেন্ট কোনো নোটিফিকেশন জিও, গভর্নমেন্ট কোনো অর্ডার বার করেছে মমতা ব্যানার্জি যে আমরা এই আইনটাকে মানছি না বা আমাদের পশ্চিমবাংলায় লাগু হতে দেব না, করেছে? কিন্তু হাওয়াতে ভাসিয়ে দিচ্ছে। আমার তৃণমূলের ভাইরাও বলছে তো দিদি বলে দিয়েছে, দিদি বলে দিয়েছে হয়ে যাবে। আরে দিদি কালকে 2026-এর পরে নাও থাকতে পারে, দাদা আসতে পারে কেউ। দিদি যদি এখন আমাদের আপনার ভালো চায়, এখন গভর্নমেন্ট নোটিফিকেশন একটা অর্ডার বার করে দিক, তাহলে আমি আপনাদের বলছি, যেমন এখানে দিদির সমালোচনা করছি, অন্য কোনো মঞ্চে যখন দাঁড়াবো সেখানে দিদির হয়ে আমি গুণগান গাইবো না। দিদি কথার সাথে কাজ করেছে, পশ্চিমবাংলার মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর জন্য অন্তত ন্যূনতম একটা ইনিশিয়েটিভ নিয়েছে। বলবো আমি, কি আছে, ভালো কাজকে ভালো বলবো, কিন্তু সেটাকে নিচ্ছে না। দিদি কোনোদিনের জন্য দাদাকে ছটাবে না। এবার যদি আপনারা যদি দিদির ভাইপোর কথা না ভেবে আপনাদের ভাইপোর কথা ভাবতে শুরু করেন, দিদি তখন ভাববে তো আমার একটা ভাইপোর আর এত ভাইপোর আমার হাতছাড়া হয়ে যেতে পারে, তখন আপনার জন্য কাজ করবে। আর ওই জন্যই আমরা আপনাদের জাগ্রত করছি। নিজের ভাইপোর কথা ভাবতে শুরু করুন, তখনই ভাববেন, দেখবেন দিদি তখন নড়ে চড়ে বসবে। যখন ভাবছে বিনা এতেই যে আমার ভাই, ওদের নিজেদের ভাইপোর কথা ভুলে গেছে, শুধু আমার ভাইপোর কথা ভাবছে, আর ভাবার দরকার কি আছে? একটা কথা বলি আপনাদের, যারা মায়েরা আছে, বাপেরাও আছে, এটা প্রচলিত সবাই জানে, কি বাচ্চা যতক্ষণ না কাঁদে মা দুধ দেয়, কি দেয় ভাই? যতক্ষণ না বাচ্চা কাঁদবে মা দুধ দেবে না। মা বেটার সম্পর্ক মানে বাচ্চা যখন হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলে তুমি স্বামী দূরে থাকো, ছাড়া বাচ্চাকে আমি ছাড়বো না, তাই না? এত সম্পর্ক, তারপরেও বাচ্চাকে কাটতে হয়, তারপরে মাটাকে দুধ দেয়। তাহলে আমি আপনি যদি মনে করি যে আমি আপনি ঘরে বসে থাকবো, যে আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি আপনার অকাপকে বাঁচিয়ে নেবে, এটা আপনাদের কিন্তু মূর্খের স্বর্গে বাস করা হচ্ছে। আর নালে জেগে আপনারা ঘুমোচ্ছে। আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আপনাকে আমাকে কথা বলতে হবে, তাহলেই মমতা ব্যানার্জি বাধ্য হবে আমাদের এই আইনটার বিরুদ্ধে কথা বলবে। এটা মাথায় রাখুন আপনারা। এবার আসা যাক এই আর কেন আমরা বিরোধিতা করছি। আচ্ছা, আপনাদের এখানে ওয়াকাফের কি পুরাতন কবরস্থান আছে, মসজিদ আছে নাকি ওয়াকাফের? আছে? আচ্ছা, না থাকলে আমি শুনে নি। ওয়াক বাই ইউজার, যেটাকে আমরা যদি সহজ ভাষায় বলি, মানে ওটা মানে হচ্ছে ব্যবহারকৃত ওয়াক। আর আমি বোঝানোর জন্য বলছি মৌখিক দান। কি হয়েছে, আপনার এলাকার মানুষের যদি 4 পুরুষ পিছনে চলে যান, কারো দাদু বলেছে এই তোমাদের কবর দিতে অসুবিধা হচ্ছে, আমার একটু জমি জায়গা বেশি আছে, দাদু ওইখানে 10 কাঠা জায়গাটা আছে, গ্রামের মানুষ, পাড়ার মানুষ কবর দেবে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, অফ করে দিলাম, হয়ে গেল। ওই রকম কবর দিয়ে এসছে। ঠিক একই ভাবে এই পাড়ার একটা মসজিদ, 3 কিলোমিটার দূরে একটা মসজিদ, এখন তো পাড়াই হয়ে গেছে, তো ওখানে যেতে আসতে বর্ষার সময় এর সময় অসুবিধা হয়। আপনার এলাকার যিনি একটু প্রভাবশালী মানুষ, জমি জায়গা বেশি ছিল, তিনি বলেছে ওইখানে আমার 5 কাঠা জায়গাটা আছে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তোমরা মসজিদ করবে। এইভাবে আছে সারা ভারতবর্ষে যত ওয়াকাফ সম্পত্তি আছে, 8 লাখ একর সম্পত্তি আছে, তার মধ্যে প্রায় 4 লাখ একর, প্রায় 50% ওয়াকাফ সম্পত্তি ঠিক আপনার আমার দাদুরা এই মৌখিক দান করে দিয়েছে, যে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, যা তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, এখন মোদির বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো ভালো প্রাইম প্রপার্টি গুলো, ওরা খুঁজে দেখে নিয়েছে ম্যাক্সিমাম ওয়াকাফ সম্পত্তি। মোদির বন্ধুদের নজরে পড়েছে দিল্লির বড় বড় যে কবরস্থান গুলো আছে, সেগুলো ওয়াক বাই ইউজার, ওয়াকাফ সম্পত্তি। মোদির বন্ধুদের নজরে পড়েছে ব্যাঙ্গালোরের শহরের উপরে যে ভালো প্রপার্টি 5টার মধ্যে 2টো ওয়াকাফ সম্পত্তি। সারা ভারতবর্ষে শ্রীনগর থেকে শুরু করে কন্যাকুমারী যত শহর আছে, বড় বড় শহর, সব বড় বড় শহরে 2টো একটা করে ওয়াকাফ
প্রপার্টি আছে, ভ্যালুয়েবল প্রপার্টি, যেখানে 1 কাঠার দাম 10 কোটি টাকা পর্যন্ত আছে। 1 কাঠার দাম 20 কোটি টাকা। দিল্লির মতো জায়গার কথা বলছি। কলকাতায় 1 কাঠার দাম 5 কোটি টাকা। এইরকম ভালো ভালো, মানে টাকা থাকলেও সম্পত্তি পাবে না। টাকা আছে কিন্তু সম্পত্তিটা আমার নামে, আপনি নিতে পারবেন? আমি বিক্রি করবো না, আপনি আমাকে যতই টাকা দেন না কেন। টাকা নিয়ে ঘুরতে হবে, মানে ইনাম, মানে যা চাইবে তাই দিয়ে দেবো রেট, কিন্তু তাও পাচ্ছে না। কিন্তু সারা ভারতবর্ষে যত শহর আছে ওয়াকাফ প্রপার্টি, এই ধরনের ভ্যালুয়েবল প্রপার্টি আছে। আপনার আমার দাদুরা দান করে দিয়েছিল, সেইগুলো মোদির বন্ধুদের এখন নজরে পড়েছে। তা বন্ধু বলেছে দিতেই হবে। কি করতে হয়? আইনটাকে বিগড়াও, আইনটাকে বদলাও, বদলে দিয়ে আমি কাটবো, সরকার কাটার পরে আমি আমার বন্ধুর হাতে তুলে দেবো, আর বলবো কি মুসলমানের উপকার হচ্ছে। ওয়াক বা ইউজার আজকের দিনে মোদি বলছে এটা অবৈধ, অর্থাৎ মৌখিক যে সমস্ত দানগুলো হয়েছে সেইগুলো সব কি হবে? অবৈধ হয়ে গেল। অর্থাৎ আপনার দাদু যে কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়ে গেল, তাহলে অবৈধ হয়ে গেল। তাহলে অবৈধ হয়ে যাওয়া মানে জায়গাটা এখন কার? সরকারের। তাহলে আপনার দাদুর কবরটা এখন কার হয়ে গেল? খারাপ লাগছে নাকি শুনতে ভাই? এনার্জি আছে তো? আমি শেষ করে দেবো কিন্তু, বলে দিচ্ছি আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার দাদুর কবরটা তাহলে কি এখন সরকারের হয়ে গেল? ওই কবরের উপরে যদি মদের দোকান করে কিছু করতে পারবেন? সরকারি জায়গাতে। তাহলে লড়াইটা আমরা কেন এর বিরোধিতা করছি? কেন বিরোধিতা করছি আপনাদের ভাবতে হবে। যে ভাইজানরা রাজনীতি করার জন্য বিরোধিতা করছে, না মানুষের মৌলিক অধিকারের উপরে হনন হচ্ছে, ধর্মীয় ধর্মচারের উপরে আঘাত আসছে, সেই জন্য বিরোধিতা করছে? এটা ভাবতে হবে। রাজনীতি করার অনেক সময় আছে, অনেক সময় আছে রাজনীতি করে নেবো, কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে কেন বিরোধিতা করছে। এবার দেখুন, 4.5 লক্ষ একর ওই ওয়াক বা ইউজার আছে, ওটাকে লুটার জন্য ওয়াক বা ইউজার অর্থাৎ মৌখিক দানটাকে অবৈধ ঘোষণা করলো। মোদিজি যদি বলতেন যে আজ থেকে 2025 সাল থেকে যারা মৌখিক দান করবে তাদের সব অবৈধ, বিগত দিনে তাহলে 400 বছর আগেকার দানটা আমার তার থেকে গেল। কিন্তু মোদিজি সেটাও কিন্তু কৌশল করে 400 বছর আগে যেটা দান করে গেছে সেটাকেও করার জন্য এই আইনটা পুরাতন দিন থেকে করছে। আর 1954 সাল থেকে এই রেজিস্ট্রেশন পর্বটা শুরু হয়েছে। কত সাল থেকে? 1954 সাল থেকে ওয়াকাফের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমি তারপরেও বলছি, কেউ যদি 2000 সালে ওয়াকফ করে যায়, সেই ওয়াকফটাও কিন্তু বৈধ। অর্থাৎ ওয়াক বা ইউজার ভার্বালি মৌখিক ওয়াকফ করলে ওটাও বৈধ, কারণ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মৌখিক দানটা বৈধ। আরো 2-3টে আছে আমার কাগজে লেখা আছে, কাগজ গাড়িতে রয়ে গেছে ভাই, তাড়াহুড়োতে চলে আসছি। তো বিভিন্ন আইন অনুযায়ী মৌখিক দানটাও বৈধ, কিন্তু মোদিজি সেই বৈধ বিষয়গুলোকে অবৈধ ঘোষণা করেছে। এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ছি। আপনাদের মাথায় রাখা দরকার, এই ওয়াকফটা নিয়ে কিন্তু হিন্দু মুসলমানের কোনো লড়াই নয়, আমাদেরকে এটা গুলিয়ে দেওয়া হচ্ছে। আর ওয়াকফটা যেন শুধু মুসলমানরাই আন্দোলন করবে এরকমও কোনো ব্যাপার নয়। আপনারা বলুন, এই ওয়াকফ নিয়ে পার্লামেন্টে বিল ছিল, আইন হয়েছে, শুধু সংখ্যার জোর দেখিয়ে ওরা আইন করেছে, এর থেকে বেশি কিছু ওদের আর কিচ্ছু নাই। পার্লামেন্টে যে সমস্ত এমপি গুলো যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে নাচতে নাবুদ করে ছেড়েছে, বিজেপিকে নাঙ্গা করে ছেড়েছে, বিজেপিকে কথা বলতে দেয়নি, তাদের মধ্যে 95% কিন্তু কারা? হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের মানুষ। তারা কিন্তু আপনার ওয়াকফ সম্পত্তির জন্য চিৎকার করেছে, বিজেপিকে নাচতে নাবুদ করে দিয়েছে। এটা মাথায় রাখবেন আপনারা। আমাদেরকে গুলিয়ে দেওয়া হচ্ছে, ওয়াকফের আন্দোলন হবে তাকবীর দিয়ে করতে হবে। আরে ভাই বলুন, এই যে নামাজ পড়ে আমরা আসলাম, নামাজের মধ্যে যে কটা তাকবীর দিয়েছি তার বাইরে একটাও কেউ তাকবীর দিয়েছেন? হ্যাঁ, আমার নামে দিয়েছেন ওটা বলছি না, আমি তার নামে দিয়েছেন একটু এক্সট্রা। ঈদের নামাজ পড়তে যাই আমরা, তখন যে কটা তাকবীর যেতে আসতেন আর নামাজের মধ্যে, তার বাইরে একটা তাকবীর দিয়ে আমরা শুক্রবারে আমাদের মসজিদ ভরে যায়। শুক্রবার নামাজ পড়তে গেলাম, নামাজের মধ্যে যে কটা তাকবীর হয় সেটা দিয়ে বাড়ি চলে যায়। আর তাহলে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনাকে এত তাকবীর দেওয়া করাচ্ছে কে? দুটো হতে পারে, একটা আমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে ওই জন্য তাকবীর মেরে দিচ্ছি জোশের মাথায়, আর না হলে শুভেন্দু অধিকারীরা মাল দিচ্ছে নওশাদ সিদ্দিকীর মতো কাউকে, যে তোরা এটা দিয়ে তাকবীর দিয়াবি, যখনই তাকবীর দেবে অনির্বাণ তোলাপাত্র আমার পাশে থাকবে,
কি বলবেন ইনি? ও মুসলমানদের ব্যাপার, মুসলমানরা বুঝুক। বুঝতে পারছেন না কি বলছি? বুঝতে পারছেন? মাথা কান দিমাগ খুলে চলতে হবে। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়। পার্লামেন্টে যারা এই বিলের বিরোধিতা করেছে 95% কিন্তু হিন্দু। তারা হিন্দু মুসলমানের যদি বিষয় দেখতো তাহলে আমার হয়ে আপনার হয়ে কথা বলতো না। ঠিক একইভাবে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমি মামলা করেছি, আপনারা জানেন। আমার 7 জন অ্যাডভোকেট আছে, 6-7 জন, তার মধ্যে 4 জন কিন্তু আমার হিন্দু সমাজের। যদি হিন্দু মুসলমানেরই ব্যাপার হতো, সে 4টে অ্যাডভোকেট দাঁড়াতো, বলতো তোর টাকা আপনি রাখেন। সবাই টাকা নেবার ঠিক মতো নেয় না। আমার যারা মামলা, অনেকে ফ্রি লড়ে দিচ্ছে। বুঝতে পারছেন তো? হিন্দু উকিল আছে, নাম পরে বলবো, সব পয়সাই নেয়নি। কিছু কিছু আছে নিচ্ছে, কিছু কিছু না নিলে কিছু করার নেই, কিন্তু এই ধরনের আছে। তারা কেন লড়বে ভাই? কি দরকার তাদের? কি স্বার্থ? কিন্তু তারা কেন? যে আমার পাশের আমার সহনাগরিকের উপরে অত্যাচার হচ্ছে। আমার মন্দিরের সম্পত্তি নিলে যেমন আমার যতটা কষ্ট হবে, ঠিক আমার ভাইয়ের মসজিদের সম্পত্তি নিলে অতটাই আমার কষ্ট হবে। সেই জন্য সে আমার পাশে দাঁড়িয়ে আজকে সোনারপুর থেকে ছুটে এসেছে আপনাদের সাথে গলায় গলা মিলিয়ে ওয়াকফ আইনের প্রত্যাহারের জন্য চিৎকার করতে। সেটা মাথায় রাখবেন। আমাদেরকে গুলিয়ে দেওয়া হচ্ছে। শুধু তকবীর দাও, এমনি সময় কোনো দেখা যায় না। শুধু ধর্মীয় ইস্যু হলে দেখবেন বড় বড় সংগঠন নেবে, এবার মুসলমানদের জন্য করতে হবে। কদিন আগে ব্যাপারটা বলছিল আফতাব, আমি বলতাম না, এমন করছিল যাতে ওই ব্রিগেডটাই শেষ ব্রিগেডে যারা না যাবে তারা মুসলমানের বাইরে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে ভাই, তাহলে ব্রিগেড হলো না কেন যদি প্রশ্ন হয়? রাজ্য সরকার মধ্যখানে কাটিবাজি করেছে, যারা দায়িত্ব ছিল তারা কেন বলছে না এই বিষয়টা? অনেক বিষয় আছে, বিতর্কে যাব না। আমি সবসময় বিতর্ক মিনিমাইজ করতে পছন্দ করি। তো আপনাদের বলবো, একটা ব্রিগেড দিয়ে ওয়াকফকে বন্ধ করা যাবে না, কিন্তু হাজারো ব্রিগেড তৈরি করতে হবে। কলকাতা থেকে শুরু করে গ্রাম, ডুমজুর থেকে শুরু করে হুগলি, হাওড়া থেকে শুরু করে 24 পরগনা, বিভিন্ন জায়গায় ব্রিগেড তৈরি করতে হবে। তাহলেই বিজেপি চাপে পড়বে। শুধু একটা ব্রিগেড দিয়ে এই ওয়াকফের আন্দোলনকে, আপনি এই ওয়াকফ আইনকে প্রত্যাহার করতে পারবেন না। জানেন একটা ব্রিগেড আসবে, 8-10 ঘন্টা মোদিকে গালাগালি করবে, এই হবে। তো আর এর থেকে বেশি কিছু হবে কি? আর ও মোদি বলে কানে তুলে বুঝে বসে থাকবো যে আজকে হয়ে গেছে, কাজ মিটে যাবে, কাল থেকে সব ঘুমিয়ে পড়বে। কিন্তু ঘুম হলে হবে না, ব্রিগেডও হবে। কলকাতায় যারা ব্রিগেড ডাকছে সেখানেও আপনাকে আমাকে যেতে হবে, এবং সাথে সাথে আপনার মহল্লাতেও এটাকে জাগ্রত রাখতে হবে। সবসময় এটাকে নিয়ে চর্চা করতে হবে, আন্দোলন করতে হবে, কথা বলতে হবে। তাহলেই বাধ্য হবে মোদিজি এই আইনটাকে প্রত্যাহার করতে। ওয়াকফ বা ইউজারটাকে ওরা তুলে দিতে চাইছে। কেন আমরা আরো বিরোধিতা করছি? আপনারা যদি এখানে কি ওয়াকফের জায়গা নাই না? বিহাত হয়ে গেছে সব? আচ্ছা, এই পার্টটা নাই, হয়তো হতে পারে। আপনাদের হাওড়া জেলায় কিন্তু প্রচুর ওয়াকফের প্রপার্টি আছে। হাওড়া জেলার প্রচুর ওয়াকফের প্রপার্টি আছে। যাক, আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি। পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহের মাজারকে নিয়ে একটা ওয়াকফ প্রপার্টি আছে, 1000 বিঘা। 1000 বিঘা ওয়াকফ প্রপার্টি আছে। লুটতে এখন মাত্র কম করে 5 বিঘেতে এসে ঠেকেছে। তাহলে কত বিঘা বেহাত হয়েছে? 995 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে গেছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, ক্ষমতায় আসলে আমি ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব। আর আমরা 2022 সালে ঠিক 11 বছর পরে আমরা একটা আরটিআই করেছিলাম। আরটিআই করে জানতে চেয়েছিলাম আমাদের রাজ্যের ওয়াকফ প্রপার্টি কত, আর কত বিঘা সম্পত্তি এখনো ওয়াকফ বোর্ড নিজের হাতে নিতে পারেনি, অর্থাৎ বেদখল হয়ে আছে। সেই আরটিআই এর জবাবে আমরা দেখলাম যেখানে প্রায় 76,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। ওই 76,000 বিঘা ওয়াকফ সম্পত্তির মধ্যে প্রায় 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারে। ঠিক আছে, যদি আগামী দিনে একটা এখন লড়াই চলছে, এই ওয়াকফ সম্পত্তিগুলো তাহলে উদ্ধার হবে কিভাবে? শিরদাঁড়াওয়ালা একটা সোজা যদি সরকার থাকে, সে সরকার চাইলে উইদিন ডে, উইদিন সেকেন্ড, উইদিন মিনিট এটাকে কিভাবে উদ্ধার করে দিতে পারবে। কিন্তু শিরদাঁড়াওয়ালা সোজা সরকারকে তার নজরে আসছে না, সব শিরদাঁড়া বাকিয়ে দিয়েছে। কারণ
ও তার দলের লোকেরাই তোলা তুলে খাচ্ছে। এই ফিরাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব অনেক চিৎকার করছে। আমি নাম ধরে ধরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম সাহেবকে বলবো, এই জায়গায় ওয়াকফ সম্পত্তি দখল করে আছে, উদ্ধার করে দিতে পারবে? খোঁজ দিলে দেখা যাবে হয়তো 10 জনের নাম বলে 9 জনে ওয়াকফ সম্পত্তি লুটে বসে আছে। এরাই বসে আছে, বলে সর্ষে দিয়ে ভূত ভাগাবে, আর সর্ষের মধ্যেই ভূত ঢুকে গেছে, বলে কিভাবে ভাগার সঙ্গে দেখবো। বুঝতে পারছেন না? কদিন আগে তো সিদ্দিকুল্লাহ এই ফিরাদ হাকিম সাহেবের তো নামে উঠলো, কোথাকার সম্পত্তি দখল করে তার স্ত্রীর নামে মার্বেলের একটা ইয়ে করে রেখে দিয়েছে। তো উনি কি ওয়াকফের জন্য কথা বলবে বলুন তো? উনি তো দিদি সুরেই শুনে মিলাবে। যাক, আমি ফিরে আসি। তো ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, 1963 সালে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলে একটা আইন আছে। ওই আইনে অর্ডিনারি একটা আইন, অনেক সেকশন আছে, সেকশনে বলা আছে একটা, আচ্ছা এটা কি ব্যক্তি মালিকানা না কার আছে জায়গাটা? ব্যক্তি মালিকানা। এই জায়গাটা কারোর একটা মালিকানা আছে। আইনে বলা আছে এই জায়গার কোন একটা জায়গায় যদি একটা কোণে হোক আর যেখানে কোন ব্যক্তি যদি 12 বছর বসবাস করে ফেলে, ওকে আপনি তুলতে পারবেন না। আপনি যতই ক্ষমতা থাকুক না কেন, আপনি ওকে তুলতে পারবেন না। তাহলে কি করতে হবে? ওকে ওর সত্তার মালিক, ও মামলা করলে ওকে আপনি তুলতে পারবেন না। এটা লিমিটেশন অ্যাক্টের অনুযায়ী তাকে জায়গা দিতে হবে, যেহেতু 12 বছর ও এই জায়গাটায় বসেছিল। এতদিন পর্যন্ত মন্দিরের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, হিন্দুদের ধর্মীয় সম্পত্তি, মুসলমানদের ধর্মীয় সম্পত্তি, গির্জার সম্পত্তি, খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি, আপনার শিখেদের ধর্মীয় সম্পত্তি, কোন ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে না ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1963 প্রযোজ্য ছিল না। সেকশনটা হচ্ছে 107 নম্বর সেকশন অনুযায়ী বলা ছিল যে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় বলা ছিল। অর্থাৎ যদি ওয়াকফ সম্পত্তির উপরে কেউ 12 বছর কেন 22 বছর যদি কেউ বসে থাকে, সে চাইলে সেটাকে নিজের জায়গা বলতে পারবে না, ক্লেম করতে পারবে না। ওয়াকফ বোর্ড ওকে এমনি তুলে দিতে পারবে। তাহলে বলুন, মন্দিরের জন্য, গির্জার জন্য, গুরুদুয়ারার জন্য সব এক আইন ছিল। মোদি আপনার ভালো, মুসলমানদের ভালোর জন্য, মুসলিম মহিলাদের ভালোর জন্য কি করলো? নতুন এসে ওই আইনটা তুলে দিল। তাহলে কি রইল? যে গির্জার সম্পত্তিতে যদি কেউ 12 বছর কেন 24 বছর বসবাস করে, তাকে যখন ইচ্ছা তুলে দেওয়া যাবে। মন্দিরের সম্পত্তিতে কেউ 12 বছর, 24 বছর, 36 বছর বসবাস করুক, তাকে তুলে দেওয়া যাবে। কিন্তু মসজিদের সম্পত্তিতে কেউ বসবাস করলে আপনি তাকে তুলতে পারবেন না। তাহলে ওয়াকফ সম্পত্তিকে দুর্বল করা হলো না শক্তিশালী করা হলো? তাহলে ইনজাস্টিস হচ্ছে না? সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেলের মধ্যে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ দেখে আলাদা কোনো ভেদাভেদ করা যাবে না বলা হচ্ছে। আর আমরা কি দেখছি? আমার হিন্দু ভাইয়ের ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, আর মুসলমানের ধর্মীয় সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য। এটা নিয়ে তো আমরা সুপ্রিম কোর্টে গেছি, এটা নিয়ে মোদির দ্বিচারিতার কথা বলছি, এটা নিয়ে মোদির বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা জাত ধর্ম নির্বিশেষে ভারতকে স্বাধীন করার জন্য দেবন্ত মাদ্রাসা থেকে, ফিরাও ওয়াক্কার থেকে বিভিন্ন ধর্মের মানুষরা মিলে, বিদায়ী মানন দিনেশ মিলে, শহীদ আশফাকুল্লাহ মিলে, সকলে মিলে আমরা লড়াই করলাম, দেশ স্বাধীন করলাম। আর আইন তুমি আমার জন্য দুর্বল করে দিচ্ছ, এটা তো মেনে নেওয়া যাবে না। এর বিরুদ্ধে তো আমরা কথা বলছি। আপনি বলুন, তাহলে আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, মুসলমানের সাথে ইনজাস্টিস হচ্ছে, এর বিরুদ্ধে আমরা। এবার বলুন, যে নতুন আইন করেছে 995 বিঘে, ওই সম্পত্তি আর ফিরে পাবেন? পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারের সম্পত্তি পাবেন? ফিরে পাবেন না। কারণ নতুন আইনে কি বলেছে? যে বসে গেছে তো হয়ে যাবে, তার সত্তার মালিক সে হয়ে গেল। এবার বলুন, 12 বছর বসে আছে না 12 দিন বসে আছে, এটা কে ডিসাইড করবে বলুন এবার আমাকে? 12 দিন বসে বলতে পারে তো 12 বছর? কারণ বাংলাদেশের মহিলাকে লক্ষ্মীর ভান্ডার আমাদের রাজ্যে হচ্ছে, আমাদের রাজ্যে খবর পেয়েছেন তো? বাংলাদেশের মহিলা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে। এখানে স্বামী বেঁচে আছে, পিতা বেঁচে আছে, পিতাকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে আমাদের রাজ্যে। তাহলে 12 বছর 12 দিন বসে লিখে দিতে পারে তো 12 বছর ধরে বসেছে। তাহলে যে কোনো ওয়াকফ সম্পত্তি মামলা হবে, ঝামেলা হবে, মানে শুধু কোর্ট কাছারি হবে, ফেসে থাকো তোমরা। ভালো করছে না খারাপ করছে ভাই? এর বিরুদ্ধে আমরা তো তাই আপনাদের বলবো, এটা এই লড়াইটা একদিনের লড়াই নয়। এই আসলো নওশাদ সিদ্দিকী, এত লোক নিয়ে গরম গরম 2-4টে কথা বললাম, চলে গেলাম, এই লড়াই নয়। এই লড়াই চালিয়ে যেতে হবে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতাতে আমরা একটা অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম, মাননীয় মমতা ব্যানার্জির পুলিশকে আমরা জানিয়েছিলাম। আর এর দ্বিচারিতা শুনবেন, জেনে রাখা ভালো নয় আপনাদের? এর আসল চরিত্র জেনে রাখা দরকার।
যে সমস্ত তৃণমূলের বন্ধুরা আছে, রাগ হতে পারে আমার উপর, 100 বার রাগ হোক, কিন্তু চোখ কান খুলে চলুন। আপনার মুখ্যমন্ত্রী কি বিচারিতা করছে একটু দেখুন। আমরা একটা অবস্থান বিক্ষোভ করতে চেয়েছি, প্রতিবাদ সভা হলে একটু গরম গরম হতে পারে, অবস্থান বিক্ষোভে কোনো গরমের জায়গা নেই, সারাদিন বসে থাকবো। তো এই ধরনের একটা অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম আমরা কলকাতাতে। কলকাতা পুলিশকে আমরা চিঠি করেছিলাম, মমতা ব্যানার্জির পুলিশ আমাদের অবস্থান বিক্ষোভ করতে দেয়নি। মানে বুঝতে পারছেন, পার্টির পক্ষ থেকেও আমরা জমা দিইনি। আইএসএফ করছে, রাগ হতে পারে, ওরা যদি শিরাই চলে আমাদেরকে উপশিরাই চলতে হবে ভাই। অনেক 75 বছর ধরে আমাদেরকে গাছে তুলেছো, আর তুমি নিচে থেকে রাঙা পাখি নিয়েছো। এখন নওশাদ সিদ্দিকী অনির্বাণ দ্বারা বলছে, নওশাদ সিদ্দিকী আর অনির্বাণ গাছে উঠবে তো রাঙা পাখি নিয়ে নিজের জন্যই পার নামবে। তোমার যদি রাঙা পাখি নিচ্ছে হয় তুমি গাছে ওঠো। ওনারা শিরাই চলে, আমাদেরকে উপশিরাই চলতে হবে। ওই জন্য কি করেছে, আমাদের নামে দিইনি, পার্টির নামে, সাধারণ একটা মানুষের নামে করে দিয়েছিলেন, সহ্য করো, তাকেও দেয়নি। মানে বুঝতে পারছেন, আমরা কি চুপ করে থাকবো? অত সহজ নয়। 5 টাকার পেন আছে আমার হাতে, পেনের খেলা খেলবো ভাই আমরা। কোর্টে চলে গেছি আমরা, বলে রাখি আপনাদের, আগে হয়ে যেত। কুরবানি আসছে, ঈদ আসছে, ঈদুল আজহার জন্য আমরা এটা স্টপ রেখেছি। ঈদুল আজহার পরে কোর্টে মুভ করাবো, কোর্টের মাধ্যমে পারমিশন বার করবো, আপনাদের ওখানে যেতে হবে, অসুবিধা হবে? আপনারা যাবেন ভাই? যাবেন ভাই? যাবেন তো? যাবেন, ডেট বলে দেবো, সেই দিনকে হাজির হবেন। আমরা লাগাতার করতে চাইছি আমরা। তাহলে আমি শুধু এটা বলার কারণ যে মমতা ব্যানার্জি, আমরা রাজ্যে ওয়াকাফ নিয়ে একটা অবস্থান বিক্ষোভ করবো, তার জন্য আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে। আবার এই বলছে নাকি উত্তরপ্রদেশ আর বাংলার মধ্যে ডিফারেন্স দেখাচ্ছে। কে বলেছে? উত্তরপ্রদেশে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে লাখ টাকা জরিমানা করে, আর আমাদের এখানে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে মুসলমান ছেলেদের ধরে জেলে দেয়। আমাদের ভাঙড়ের কথা বলছি, 3000 মুসলিম ছেলের নামে মমতা ব্যানার্জির পুলিশ মামলা করেছে, আমার নামে মামলা করেছে, 5টা মামলা করেছে। আমি তো কাঁদা কাটা করি না, কারণ দেখবেন আপনাদের এখানে ছিল কি জানি না, দেখবেন কি হলে আপনার জন্ডিস হলে একটা মালা দেয়, অনেক ক্ষেত্রে পড়ে না, মালা যত বাড়বে জন্ডিস তত নিচের দিকে যাচ্ছে, মারতে মারতে যখন মাটিতে ঠেকে যাবে তাহলে জন্ডিস চলে গেছে। ওষুধও খায় অনেকে, কিন্তু মালাটাও লাগায়। তো আমি মনে করছি আমাকে এক একটা কেস, এক একটা ফুল, আমার নামে 13খানা মামলা ছিল, আর এই ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি বলে 5টা মামলা দিয়েছে। হয়েছে কটা? 18টা মামলা। আমি একটু কান্নাকাটি করিনি, আমি কান্নাকাটি করিনি, উনি আমি ভাবিও নি। তো আমি চাইছি আরো হোক, কারণ ওই মালা যত বাড়বে, ফুল যত জোড়াবো, মালা তত বাড়বে, বাড়তে বাড়তে যখন মাটিতে ঠেকে যাবে আমি তখনই নিজেকে নেতা বলবো, যা এতদিন করে নেতা হয়েছে। মালার ফুল বাড়াক আমাকে। কিন্তু আমার বলার এটাই যে তাহলে দেখুন আমাদের সাথে বিচারিতা কে করছে। আমি লাস্ট আপনাদের কাছে একটা আমি আশা করবো, একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ আগে ক্লিয়ার করে নিই, আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞা আপনাদের করাবো না, কিন্তু একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমার বিপদের সময় যখন আমার ওয়াকাফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, আমার মাদ্রাসা মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, যখন আমরা চিন্তিত, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আমাদেরকে দিল্লি গিয়ে প্রতিবাদ করতে বলছে। আর এখানে প্রতিবাদ করলে তার থেকে নাকি বড় শত্রু কেউ হবে না। তাহলে আমি বিপদে ভেবেছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার পাশে থাকবে, কিন্তু বিপদে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে আগামী 2026 সাল আসছে, আমি বুঝিয়ে দেবো যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আমার ভোটটাও কিন্তু 2026 সালে আপনার বিপক্ষে যাবে। হবে তো ভাই? এই ভোটটা কিন্তু আমার পক্ষেও চাইছি না, আমার পক্ষে চাইছি না। বলতে পারে ভাইজান আসলো, লোককে হাত তুলে ওয়াদা করিয়ে নিজের পক্ষে ভোটটা নিয়ে চলে গেল। অত আমি খারাপ মানসিকতার ছেলে নয়। প্রয়োজন হলে যদি ভালো লাগে খাম চিহ্নকে ভোট দেবেন, না ভালো লাগলে ভোট দেবেন না, কিন্তু ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দেখবেন প্রথমে যে বড় বড় ফুলটা আছে, যে পদ্ম ফুল আপনার মাদ্রাসার জায়গা কেড়ে নিতে চেয়েছে, যে পদ্ম ফুল আপনার মসজিদের জায়গা কাটতে চাইছে, যে পদ্ম ফুল আপনার বাচ্চাদের কবরটাকে কেড়ে নিতে চাইছে, সেই পদ্ম ফুলে দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। আর তার প্রতিবাদ করতে গিয়ে যে জোড়া ফুল আমাদের পশ্চিমবাংলা আমাদেরকে ডিস্টার্ব করেছে, সেখানেও আমরা ভোটটা দেবো না। হবে তো নাকি ভাই? মনে করবেন বিজেপিকে আটকাতে হবে, ওসব ভেবে লাভ নাই। আগামী দিনে ভাবুন যে আমরা বললে ওরা বিধানসভার মধ্যে খোটাকে ঢুকাবো, এটা মাথায় রাখতে হবে। বিজেপি কাটতে লোকসভাতে, কলকাতায়, বিধানসভাতে নিচু বেগড়িতে এসে গেছে। এবার যদি 26 মনে করেন বিজেপি আটকাতে, আপনার বেডরুমে ঢুকে যাবে, এটা মাথায় রাখবেন। কি বলছি, খারাপ লাগছে নাকি? তাহলে আপনাকে কি করতে হবে? কে কোথায় ঢুকছে তার থেকে ডাকা নেই। আমার হয়ে অ্যান্টিডট দেওয়ার মাল আমরা কটা পাঠাচ্ছি, ইনজেকশন। নাহলে বলেছি ওনাকে খারাপ লেগে যেতে পারে, আমি শব্দটা তুলে নিচ্ছি। অ্যান্টিডট দিতে হবে না,
সাপে কামড়ালে কি করতে হয়? এবিএস, অ্যান্টিভেনম বলে। সেটা কোথা থেকে তৈরি হয় জানেন? সাপের বিষ নিয়ে ঘোড়াতে করে করে সব তৈরি হয়। সেই সাপের বিষ দিয়েই তৈরি হয়। কিন্তু সাপ কামড়ানোর ঔষধ অর্থাৎ ইনজেকশন সাপের বিষ থেকেই হয় আমার। তো যারা রাজনৈতিকভাবে আপনার এটা হয়েছে, এটা আটকাতে গেলে কি করতে হবে? রাজনৈতিকভাবে অ্যান্টিডট পাঠাতে হবে। তাই আমাদের মাথায় কি রাখতে হবে? 2026 সালে আমরা কটা বিধানসভার মধ্যে পাঠাচ্ছি এটা লক্ষ্য রাখতে হবে। কে আসলো কে গেল ও দেখার দায়িত্ব 75 বছর ধরে নিয়ে লাভ কিছু হয়নি, ক্রমশ পিছিয়ে গিয়েছি। উস্তাগার ছিলাম, এখন লেবার হয়েছি। এখনো যদি না চোখ খোলে লেবার থাকারও কিন্তু আর যোগ্যতা আমাদের থাকবে না। আর আপনারা যদি দায়িত্ব দেন, এখানে হাওড়া জেলার জায়গায় দাঁড়িয়ে, গার্মেন্টস এলাকায় দাঁড়িয়ে বলছি, যদি রাজ্য পরিচালনার দায়িত্ব দেন, আপনাদের জন্য যে নবান্ন তৈরি হয়েছিল সেই জন্যই আপনার ক্ষমতায় আসলে আমরা নবান্নটাকে নতুন করে গার্মেন্টস শিল্পের জন্য আমরা উৎসর্গ করে দেবো। আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা ছিল সেখানে ফিরিয়ে নিয়ে যাব। একটা মজার কথা শুনবেন, আজান হয়ে যাবে নাকি? যখন বিল ছিল মমতা ব্যানার্জি কিন্তু বিলের বিরুদ্ধে আইন পাস করেছে, রেজুলেশন পাস করেছিল। বিল যখন ছিল তখন আইন হয়নি, বিধানসভায় বিল পাস করেছিল, দুদিন আলোচনা হয়েছিল। আমাদের প্রিয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বক্তব্য দেয়নি, আমাদের অত্যন্ত প্রিয় ফিরাদ হাকিম সাহেব ওই দিন দুদিন বক্তব্য দেয়নি। বুঝতে পারছেন? এটা কিন্তু মাঠে ময়দানে কি বলছে? জীবন দিয়ে দেবো, ছাড়বো না, ইসলামের সম্পত্তি, হ্যান ত্যান বলে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এরা একবারের জন্য দুদিন ধরে আলোচনা হয়েছে, কথা শব্দ খরচ করেনি। আমি আপনাদের এই প্রসঙ্গতে আসার জন্য বলছি, আমি প্রথম দিনে বক্তব্য দিইনি। আমি বিশ্বাস করুন, আমাকে প্রচুর এমএলএ, বিজেপির এমএলএ পর্যন্ত, নৌসাদ ভাই আপনি কবে বক্তব্য দেবেন? আপনি দিলেন না কেন আজকে? তৃণমূলের এমএলএ বলছে, নৌসাদ ভাই আপনি বক্তব্য দিলেন না কেন? আমি বোঝানোর জন্য, আমি নিজের ক্রেডিট নিচ্ছি না, নিজেকে মহান বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। আমি বললাম আমি কালকে দেবো। কিন্তু প্রথম দিনে এই বিধানসভার স্টাফ, রিপোর্টার, বিজেপির এমএলএ, তৃণমূলের এমএলএরাও আমাকে কেন জিজ্ঞাসা করছিল? কারণটা কি জানেন? অসার সিদ্দিকী অন্যদের থেকে ডিফারেন্ট দেবে। তো আমরা বেশি করে যদি ঢুকাতে পারি তাহলে বেশি বেশি ডিফারেন্ট হবে। ধন্যবাদ।